ভারতের মাইনরিটি ডিপ্লোমেসি কি, কিভাবে কাজ করে মাইনরিটি ডিপ্লোমেসি? দুর্গাপূজায় প্রতীকী রাজনীতি কি বার্তা দিচ্ছে, প্রতিবেশী দেশগুলোর উপরের প্রভাব কি? সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, আবার আপনাকে পেয়ে আমরা আনন্দিত। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দর্শক আপনারা কেমন আছেন? আমাদের কমেন্টে জানাবেন আপনাদের সুখ দুঃখের কথা, আপনারা কি জানতে চান সেগুলোর কথা। আচ্ছা, যাদের জন্য অনুষ্ঠান, কিছু দর্শকদের কমেন্ট আমরা পড়ছি। গোবিন্দ ভুইয়া নামে এক দর্শক লিখছেন, পুতিন কিছুদিন আগে বলেছিল টমাহক মিসাইল যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তন আনবে না, এখন বলছে যুক্তরাষ্ট্র টমাহক দিলে সম্পর্ক নষ্ট হবে। তার মানে কি একটু বলেন, আমাদের একটু বলেন। না, দুইটা কিন্তু দুই জিনিস। পুতিন এখন যে কথাটা বলেছে সেটা হচ্ছে, যদি টমাহক মিসাইল যদি ইউক্রেনকে দেয় তাহলে হচ্ছে পুতিন বিবেচনা করবে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে। এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রকে চাপে রাখার একটা কৌশল, এবং ইউক্রেনে অস্ত্র সরবরাহ যাতে কম করে যুক্তরাষ্ট্র। আচ্ছা দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। কেদারাম মণ্ডল নামে আরেক দর্শক লিখছেন, পুতিনের সামনে বড় বিপদ রয়েছে। আরেকজন দর্শক, নাম তার হচ্ছে বাদল চক্রবর্তী, উনি লিখছেন, পাকিস্তানের জন্মে অজন্ম পাপ। তারপর মঙ্গল মিত্র নামে আরেকজন দর্শক লিখছেন, রাশিয়া একা আছে, 4 বছর ধরে সে একা ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, এই রুশ নেতা পুতিনকে বানানো দরকার, মানে বিশ্ব নেতা পুতিনকে বানানো দরকার ওনার মতে। পুতিন তো এমনিতেই বিশ্ব নেতা। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সর্বশেষ কমেন্টে আমি পড়ছি, সেটা হচ্ছে শঙ্কর ভৌমিক। উনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছু শেষ আছে, আমেরিকা দাদাগিরি শেষের দিকে চলে এসেছে, গোটা পৃথিবী এখন বিকল্প খুঁজছে। খুব সম্ভবত ভ্লাদিমির পুতিনের উপর বিশ্বের অনেক দেশ ভরসা করতে শুরু করেছে আমেরিকার বিকল্প হিসাবে। আপনারা কি তাই মনে করেন? এই দর্শকের কমেন্টে আপনারা রিপ্লাই দিতে পারেন। উনি একদম চরম বাস্তবতাটা তুলে ধরেছে আসলে, যে পুতিনের কাছে ট্রাম্প দিনে দিনে হেরে যাচ্ছে। আচ্ছা, আজকের বিষয়বস্তুটা একটু স্পর্শকাতর। এটাতে আমাদের দেশ, বিশেষ করে ভারত, বেশিরভাগ ভারতের দর্শকদের এই অনুষ্ঠানটা শুরু করার আগে বলছে, আমরা যে কমেন্টগুলো পড়লাম বেশিরভাগই ওকে ভারতের। তা আমরা যে বিষয় আজকে আলাপ করব আসলে ভারতের জনগণের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে জনগণ, ভারতের যে বর্তমান সরকার রয়েছে বা যে পলিটিশিয়ান রয়েছে তাদের কিছু কূটনৈতিক চাল, সেইগুলো আমরা বিশ্লেষণ করব। এগুলা বহির্বিশ্বে কিভাবে প্রভাব বিস্তার করছে, তাদের অভ্যন্তরীণ যে খুবই রাজনীতি প্রভাব ফেলছে বা ফেলবে ভবিষ্যতে, ভারতের বিরোধী দলরা কি ভাবছে এ নিয়ে, সাধারণ মানুষ কি ভাবছে, আমরা সেসব কথা খবর সংযোগের মাধ্যমে বিশ্বদের মুখ থেকে সেগুলো আমরা শুনবো। এগুলো আমাদের ব্যক্তিগত কোনো মতামত নয়, এগুলো গণমাধ্যমে প্রচারিত এবং মানুষের মনের কথা। দাদা, আমি তো ইন্ট্রোডাকশনটা দিলাম, দর্শকও বুঝে গেছেন আপনি কি বিষয়ে কথা বলেন, আপনি তো প্রিপেয়ার হয়ে আসছেন। আমার প্রশ্ন আপনার কাছে প্রথম যেটা, সেটা হচ্ছে এবারে দুর্গাপূজা বাংলাদেশে খুব সুন্দরভাবে আয়োজন হয়েছে, এবং যারা সনাতনী ধর্ম তারা নিজেরাই বলছেন যে খুব সুন্দর হয়েছে, 2-1টা ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। কিন্তু ভারতে যেটা হয়েছে, ভারতে হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অবয়ব নিয়ে অসুর বানানো হয়েছে। অসুর আপনি কি এটা আপনি বিস্তারিত বলবেন? তো আমার প্রশ্ন হচ্ছে, ভারতের মাইনরিটি ডিপ্লোমেসির আভ্যন্তরীণ বাস্তবতা ও আন্তর্জাতিক প্রভাব কি, এটা নিয়ে যদি আপনি বলেন, আর আসলে ঘটনাগুলো কোন দিকে যাচ্ছে। খুব বড় একটা সাবজেক্ট। যে বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে কি, মাইনরিটি ডিপ্লোমেসি। মাইনরিটি ডিপ্লোমেসি পৃথিবীর বিভিন্ন দেশে আছে বিভিন্নভাবে। এখন সেটা হচ্ছে কি, কোন দেশ কিভাবে ব্যবহার করে তার ফরেন পলিসিতে, সেটা পররাষ্ট্রনীতিতে কতটুকু প্রভাব ফেলে সেটা হচ্ছে বিষয়। সেটা পররাষ্ট্রনীতিতে কিভাবে কাজে লাগানো যায়, হ্যাঁ, সেইটা নির্ধারণ করা হচ্ছে একটা দেশের জন্য কৌশল। কারণ হচ্ছে কি, এইগুলো তো সব কিছুই হচ্ছে এক একটা জাতি গোষ্ঠী হচ্ছে একটা দেশের নিয়ামক। একটা জাতি সংখ্যালঘু, সে তো আরেকটা দেশের সংখ্যাগুরু। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে কি, এই সংখ্যালঘুকে দিয়ে সংখ্যাগুরু যে দেশগুলো তাদের সাথে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা এবং সেইখান থেকে যে লাভবান হওয়া, এই জিনিসগুলোই আসলে হচ্ছে কি মাইনরিটি ডিপ্লোমেসি। ভারতের পররাষ্ট্রনীতি হচ্ছে কি বৈচিত্র্যের মধ্যে ঐক্য।
মানে পররাষ্ট্রনীতির মূল কথাটাই হচ্ছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানে কি অসংখ্য জাতি ধর্মের মানুষের সহাবস্থান। বিষয়টা তো তাই। এই যদি হয় তাহলে দেখেন যে ভারতের সংখ্যালঘু জনগোষ্ঠী অনেক, কিন্তু যেটা হচ্ছে কি ভারতে আমরা যাদের যেসব জনগোষ্ঠীকে সংখ্যালঘু বলি, দেখা গেছে আমাদের দেশের জনসংখ্যার চেয়ে তারা অনেক বেশি। ধরেন ভারতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে প্রায় 25 কোটি, এখন একটু বেড়েছে, প্রায় 20 কোটি। হ্যাঁ, একই সমপরিমাণ হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ। এখন দেখেন যদি আমরা মাইনরিটি ডিপ্লোমেসিটাকে ভারতে ভাগ করি তাহলে আমরা হচ্ছে তিনটা, যদি প্রাইমারি ভাগ করি তাহলে তিনটা স্তরে আমরা ভাগ করতে পারি। সেটা কি? একটা হচ্ছে মুসলিম ডিপ্লোমেসি, একটা বৌদ্ধ ডিপ্লোমেসি, আর এটা খ্রিস্টান, একটা হচ্ছে শিখ ও খ্রিস্টান ডিপ্লোমেসি। মুসলিম প্রধান দেশগুলো বা আরব বিশ্বের সাথে যে কৌশলগত সেতু বন্ধন ভারতের, মানে আরো ভেঙে বলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, ইন্দোনেশিয়া আছে, এইরকম যে দেশগুলো, এই দেশগুলোর সাথে যে কৌশলগত সেতু বন্ধন ভারতের, এইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যের ভূমিকা রাখছে হচ্ছে মধ্যপ্রাচ্যে ভারতের প্রায় 1 কোটি মুসলিম নাগরিক মধ্যপ্রাচ্যে কাজ করে, এবং এইখানে যেমন আছে শ্রমিক, এই আবার আছে কি অনেক বড় বড় প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত। তারা আর যাই করুক, হ্যাঁ তারা যাই করুক, নিজের দেশের প্রতি কিন্তু তাদের একটা লয়ালিটি আছে। ফলে যেটা হচ্ছে কি যে এই জায়গায় গিয়ে ওই যে পাকিস্তানের যে প্ররোচনা বা প্রচারণা, এই জিনিসগুলো কিন্তু এই যে প্রবাসী যারা আছে তারা কিন্তু কাউন্টার দেয়। তো ওইখানে কিন্তু দেখেন যে আমরা বলছিলাম কিন্তু মাইনরিটি ডিপ্লোমেসি, কিন্তু ভারতের বাইরে গিয়ে মাইনরিটি ডিপ্লোমেসিটা কিন্তু আবার কি হলো, কাউন্টার ডিপ্লোমেসি হয়ে গেল। এই যে বিষয়গুলো যেগুলো ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যারা কাজ করে, জিও পলিটিক্স নিয়ে যারা কাজ করে, হ্যাঁ এই জিনিসগুলো তাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো এই কিছু জিনিস হচ্ছে কি যে আমরা আলোচনা করি আলোচনার খাতিরে, কিন্তু যেটা হচ্ছে কি অনেক সময় বোঝা যায় না, একটু টাফ হয়ে যায় দর্শকদের জন্য। এর জন্য আমরা চেষ্টা করি যতটুকু সহজ করে বলা যায়। এবার আসি তাহলে কি বৌদ্ধ ডিপ্লোমেসিতে কি, এটা হচ্ছে কি যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্ক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে বৌদ্ধ ডিপ্লোমেসি। এবং মজার বিষয় হচ্ছে কি চীনের যে বৌদ্ধ কূটনীতি, চীনের বৌদ্ধ কূটনীতিকেও কি ভারতের কূটনীতি কাউন্টার দেয়। কেন? বুদ্ধের জন্ম এবং বুদ্ধ ধর্মের শুরু সেটা কিন্তু ভারতে। হ্যাঁ, বুদ্ধগয়া এবং সারনাথ এইগুলো ঘিরে যে এই যে বৌদ্ধ পর্যটন সার্কিট ভারতের, হ্যাঁ এর জন্য কিন্তু যে দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো এইগুলো তো আছেই। এর পাশাপাশি দেখেন শ্রীলঙ্কা, ভুটান, এইসব দেশগুলো, হ্যাঁ কিন্তু ভারতের যে আপনার কূটনীতিতে একটা বড় প্রভাব ফেলে বুদ্ধরা, ভারতের যে বুদ্ধরা। এটাকে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে কি নরম শক্তি, কিন্তু কি দৃঢ়তার একটা অনন্য রূপ, প্রতীকী বলা যেতে পারে। কিন্তু এটা কিন্তু কূটনীতির ভাষায় যেটাকে সফট পাওয়ার বলি আমরা, এটা কিন্তু সেই সফট পাওয়ার না, সেটাই। তারপরে যদি দেখেন আসি যদি শিখ ডিপ্লোমেসিতে, মানে আমরা তো জানি যে একদম ভারতের অর্থনীতিতে শিখদের অনেক বড় ভূমিকা আছে। এবং বিষয়টা হচ্ছে কি তারা হচ্ছে কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে খুবই প্রভাব বিস্তার করে। আমরা এটা কিছু বছর আগে এই যে শিখ নেতা হত্যার এতে আমরা ভারতের সাথে কানাডার যে সম্পর্ক কোন পর্যায়ে গিয়েছিল সেটা তো আমরা দেখেছি। দেখেন কিন্তু পশ্চিমা দুনিয়ার সাথে যে ভারতের কূটনীতির যে মেলবন্ধন সেইটা কিন্তু রিপ্রেজেন্ট করে, যেমন আমি বলতে যাচ্ছি যে ভাটিকান এবং পশ্চিমা যে দেশগুলো আছে তাদের কথা বলছি। এইখানে কিন্তু মেলবন্ধন তৈরি করে ভারতের যে খ্রিস্টান জনগোষ্ঠী, সেটাও তো আপনাকে বললাম যে সেই সংখ্যাও কিন্তু বাংলাদেশের মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি। এখন দেখেন তারা হচ্ছে কি এই যে তাদের ভাবমূর্তি তুলে ধরা এবং ভারতকে এগিয়ে নেওয়ার যে এই জিনিসগুলো কিন্তু ভারতের যে খ্রিস্টানরা তারা কিন্তু এই কাজটা করে। ফলে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে যে ভারতের যে কূটনীতির যে বিষয়টা, এটা কিন্তু যে দেখা গেছে যে এই যে মাইনরিটি পলিটিক্স কিন্তু ভারত তার পররাষ্ট্রনীতিতে খুব সুন্দরভাবে কাজে লাগে। কিন্তু আপনি যেটা বলছিলেন এখন আমি আছে অভ্যন্তরীণ প্রভাবটা, এটা প্রশ্নটা আমি আবার করি একটু ঘুরাই।
আপনি খুব সুন্দরভাবে চারটা সম্প্রদায়ের কথা বললেন, চারটা সম্প্রদায়কে দিয়ে কিভাবে ভারত তার কূটনীতি, বৈদেশিক কূটনীতিটা সাজিয়েছে, খুব ভালো কথা। এবং দেখা যাচ্ছে যে এরাই কাউন্টার হিসাবে, সরকারকে কিছু বলতে হয় না, এই সম্প্রদায়ের লোকজনের কাউন্টার হিসাবে সেটা ফেস করে, দেশের বাইরে হোক দেশে হোক। মানে কাউন্টার ডিপ্লোমেসিটা হচ্ছে যে প্রবাসী ভারতীয়রাই করে ফেলে কোনো একটা। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন থেকে কিছুটা যোগ করে, এই সমস্ত বিষয় নিয়ে তাদের মধ্যে যে, ভারতের মধ্যে যে আভ্যন্তরীণ যে বাস্তবতা, আর এর ফলে যে বহির্বিশ্ব থেকে যে প্রভাব আসে বা কোনো সময় চাপ আসে এই আপনার সংখ্যালঘুর বিষয়ে, এটা আসলে কৌশল না দ্বন্দ্ব, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, ভালো প্রশ্ন। কিন্তু যেটা হচ্ছে যে দেখেন, যে মাইনরিটি ডিপ্লোমেসি হচ্ছে একদিকে যেমন সাংস্কৃতিক শক্তি, সফট পাওয়ার, এগুলো নিয়ে কাজ করে, অন্যদিকে যদি অভ্যন্তরীণ যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলো কিন্তু মাইনরিটি পলিটিক্সকে দুর্বল করে দেয়, একদম সোজা হিসাব। এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো তাহলে কিভাবে দেখেন, শিখ বা বৌদ্ধ ডিপ্লোমেসি ভারতকে স্ট্রং করলেও, হ্যাঁ, খ্রিস্টান বা মুসলিম ডিপ্লোমেসি কিন্তু সবসময় ভারতের দ্বন্দ্বপূর্ণ। সেটা কিন্তু আপনি পাকিস্তান সাথে ভারতের ডিপ্লোমেসি বা বাংলাদেশের সাথে ভারতের যে দ্বন্দ্বগুলো, এই জিনিসগুলো যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন যে কৌশলগত যে সম্পর্কের যে কৌশলগত দিকটা এখানে কিন্তু খুব সহজে চলে আসে। এখন দেখেন, মাইনরিটি ডিপ্লোমেসি দ্বিমুখী, এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, এটা তো তাহলে কি, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ বাস্তবতা, আরেকটা হচ্ছে কি যে হ্যাঁ কূটনৈতিক প্রচার। কূটনৈতিক প্রচারটা তো যারা হচ্ছে আপনার ভারতের বাইরে যারা আছে তারা হচ্ছে এটা করে দিচ্ছে, কিন্তু যারা হচ্ছে অভ্যন্তরীণ যে দ্বন্দ্বগুলো, যে প্রায়ই তো আমরা দেখি যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র, তারা হচ্ছে ভারতের কিছু বিষয় নিয়ে, হ্যাঁ, কিছু বিষয় নিয়ে প্রায়ই আপত্তির মুখে তুলে এবং দাবি করে যে এগুলো মানবাধিকার লঙ্ঘন। হ্যাঁ, এই জিনিসগুলো তো আপনার সেই মাইনরিটি ডিপ্লোমেসিকে প্রশ্নের মুখে তোলে, ভারতকে প্রশ্নের মুখে ফেলে এবং ফেলছে। হ্যাঁ, এই জিনিসগুলো, এই যে আপনার যে মূল স্লোগান যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তখন কি বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে প্রশ্নবিদ্ধ করে না? ডেফিনেটলি করে। এখন আপনি যেটা বলছিলেন যে কৌশল না দ্বন্দ্ব, এর আগে আমি বলে দিই, আপনি একটা কথা বললেন যে পশ্চিমা দেশগুলো ভারতের বা আমাদের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন মানবতার কথা বলে তখন আমার হাসি পায়, আপনারও ভিতরে হাসি পায়, কারণ মানবতার লঙ্ঘন সেই দেশেও হয় এবং তাদের দ্বারা মধ্যপ্রাচ্যের কিছু দেশ হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আরেকদিন এপিসোড করব, কিন্তু দর্শকরা মনে করেন একটা সিরিয়াস বিষয়ে হোস্ট কেন হাসছে। এখন দেখেন, এই মানবতা, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বন্দুকের গুলিতে মারা যায় যুক্তরাষ্ট্রে, এটা তারাই স্বীকার করেছে। খ্রিস্টাঙ্গ হত্যা সবচেয়ে বেশি হয় যুক্তরাষ্ট্রে, এবং মানবতা নিয়ে সবার আগে কথা বলে যুক্তরাষ্ট্র। আচ্ছা, ওই বিষয় নিয়ে আমরা আরেকদিন করব। এবার আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই আপনার কিছুদিন আগেই দুর্গাপূজা শেষ হলো, আপনিও পূজা করে আসলেন, আপনি বললেন যে খুব ভালোভাবে করেছেন, খুব সুন্দরভাবে করেছেন, এবং আপনি এই সরকারকে, বর্তমান সরকারকে থ্যাঙ্কসও জানিয়েছেন, আমি ওনার কাছে থ্যাঙ্কস পৌঁছায় দিব। যেটা বলছি, এই দুর্গাপূজায় একটা প্রতীকী রাজনীতি কিন্তু হয়ে গেছে। আমরা যখন চ্যানেলে দেখেছি এই যে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের অবয়ব দিয়ে অসুর বানানো হয়েছে, আসলে এইটা কি ভারতের এই বর্তমান বিজেপি সরকার, তার কি কোনো কৌশল না অপকৌশল, আপনি কিভাবে দেখছেন এটা? এটাও কিন্তু খুবই স্পর্শকাতর একটা বিষয়। দেখেন, এই বিষয়টা কিন্তু পুরোটাই অভ্যন্তরীণ রাজনীতি। হ্যাঁ, এর দায় যেমন ভারতের সরকারের আছে, নাগরিকদেরও আছে। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন বাংলাদেশে দুর্গাপুজো হয়েছে 33,000 সামথিং, তো ভারতে এটা অনেক সগুণ। হ্যাঁ, এটা তো লাখের কয়েক লাখ, মানে এর জন্য বললাম এটা কয়েক সগুণ, অনেক বেশি। এখন দেখেন যে ভারত এই যে দুর্গাপূজা তো হচ্ছে কি আমরা বলি সার্বজনীন উৎসব। এখন বিষয়টা হচ্ছে কি, ভারতে হিন্দু প্রধান রাষ্ট্র, হিন্দু তো বাংলাদেশেও আছে, আচ্ছা হ্যাঁ, পাকিস্তানেও আছে, আচ্ছা হ্যাঁ। মানে আমি আগেই কিন্তু বলেছি যে মাইনরিটি দিক দিয়ে যদি আমি বলি তাহলে কি, যেটা হচ্ছে যে আপনার খ্রিস্টান এবং পাকিস্তান
এই এই দুইটা ইস্যুতে কিন্তু বারবারই হচ্ছে যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাই তো? এই যে দেশগুলো, এই দেশগুলোতে সংখ্যালঘু আছে না হিন্দু? অবশ্যই আছে। তারা কি চাপের মুখে পড়বে না? অবশ্যই পড়বে। পড়বে তো। আপনার এখন দেখেন, সরাসরি না হলেও তো কিছুটা পড়বে। যে দেখেন দুর্গাপূজা শুধু তো এখন আর পূজায় সীমাবদ্ধ নয়, এটা ইউনেস্কো স্বীকৃত, হ্যাঁ, একটা হেরিটেজ এবং সবচেয়ে বড় উৎসব বলা হয় এটাকে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব। জি, সবচেয়ে বড় উৎসব বলতে সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে পড়ে। হ্যাঁ, এখন দেখেন যে 3টা দেশের সরকার প্রধানকে তারা অসুর রূপে উপস্থাপন করেছে। এখন অসুরের তাত্ত্বিকে কি, আমি ওই জায়গায় যাচ্ছি। আপনি সংক্ষিপ্ত বলে দেন অসুরের ক্যারেক্টারটাকে। যদি আমরা সাধারণভাবে অসুর বলতে আমরা কি বুঝি? নেতিবাচক ক্যারেক্টার। নেতিবাচক, ইয়েস, ঠিক আছে। এখন দেখেন যে তাত্ত্বিক কাঠামো যদি আমি বলি, তাহলে কি কন্ট্রাকটিভিজমটা কি, এটা কি একবার চিন্তা করেছেন? আন্তর্জাতিক 3 দেশের কথা বললেন, আমি যদি ভুল না বলি তাহলে হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প, বাংলাদেশের ডক্টর ইউনূস এবং পাকিস্তানের শাহবাজ শরীফ। এই 3 জনেরই অবয়ব বলে মুখের অংশ, মুখের মতো করে বানানো। আচ্ছা, আপনি যেটা হচ্ছে তাত্ত্বিক কাঠামো, আমি যেটা বলছিলাম যে আপনার আন্তর্জাতিক সম্পর্কে একটা বিষয় আছে কি কন্ট্রাকটিভিজম। সেটা কি বলে? রাষ্ট্র শুধু শক্তি বা অর্থনীতি দ্বারা চালিত না, রাষ্ট্র হচ্ছে সংস্কৃতির প্রতীক, মূল্যবোধ এবং পরিচয়ের যে রাজনীতি, এইগুলো দিয়ে একটা দেশের রাষ্ট্র পরিচালিত হয়। এখন দেখেন যে আন্তর্জাতিক অবস্থান নির্ধারণ করে কিন্তু যে বিষয়গুলো, এর মধ্যে কিন্তু দুর্গাপূজা একটা। ফলে যেটা হচ্ছে এই যে সংস্কৃতি, মূল্যবোধ এবং যে এই যে কূটনৈতিক যে টানাপোড়েনটা দুর্গাপূজা ঘিরে হলো, এটা আসলে কি ভারতের যে সফট পাওয়ার, সেই সফট পাওয়ারকে দুর্বল করে নাই? অবশ্যই সাংস্কৃতিক যেটা বলছেন আপনি, সফট পাওয়ার দুর্বল করেছে। তো তাহলে কি এই প্রভাবটা তো পড়বে, এই প্রভাবটা অন্য দেশে যে সংখ্যালঘু হিন্দু যারা আছে তাদের উপর কি এই প্রভাবটা পড়বে না? অবশ্যই পড়বে। মানে আপনার সরাসরি না পড়লেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পড়বে, মানুষতান্ত্রিক ভাবে পড়বে। যেন বাইরের দেশে যে হিন্দু সম্প্রদায় আমার ভাইরা আছে, তারা কিন্তু ভেতরে ভেতরে একটু লজ্জাবোধ করবে। আমি বলেই দিলাম তাদের কথা, কারণ একদম বিষয়টা হচ্ছে কি একদমই আড়ষ্টতা। কারণ আমি বাস্তব কথা বলি, দর্শকরা শুনেন, আমার কিছু আত্মীয় এবং বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়, তারা যুক্তরাষ্ট্র এবং কানাডায় থাকেন। এই ঘটনাগুলোর পর তারা আমাকে মেসেজ দিয়েছেন এবং ভিডিও দেখিয়েছেন। তারা ওই দেশের মানুষ তো সভ্য, ইউরোপিয়ানরা সভ্য, আমেরিকানরা সভ্য, তারা সরাসরি না বলে তাদেরকে দেখে এক ধরনের রিয়াকশন হচ্ছে, সেটাতে তারা খুব লজ্জাবোধ করছে। এটা আসলে এখন দেখেন, তারপরে যদি আসি যে পাবলিক ডিপ্লোমেসিটা আসলে কোন দিকে যায় দেখেন। যদিও এই বিষয়টা ভারতের সরকারের দায় নাই, কিন্তু নাগরিকদের তো দায়, অবশ্যই দায় আছে। পাবলিক ডিপ্লোমেসিটা কি বার্তা দেয়? আন্তর্জাতিক মহলে কূটনৈতিক বার্তা দেয় না? এটা অবশ্যই দেয়, কারণ এটা তো পৃথিবীর সব গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে। আর এটা তো সরকার, এই উৎসবটা তো সরকার করছে না, এটা তো পাবলিকই করছে, পাবলিক করছে। যে এই যে পাবলিকের যে মেন্টালিটিটা, সেটা তো আন্তর্জাতিক অঙ্গনে চলে আসে, তাই না? ফলে যে এখন দেখেন যে এটা কি মার্কিন সম্পর্কে কি টানাপোড়েন? অবশ্যই এমনিতেই তো টানাপোড়েন চলছে, তারপরে এটা কি একটা নতুন ইস্যু ক্রিয়েট করবে? ডেফিনেটলি করবে। একই জিনিস কি বাংলাদেশের সাথেও 5 আগস্ট পরবর্তী সময়ে যে একটা টানাপোড়েন যাচ্ছে, হয়তো কোনো না কোনো সময় এটা হবে, হ্যাঁ, ভারত তাদের অবস্থানগত যে বিষয়গুলো এগুলো বুঝবে। আর যাই হোক, ভারত তো মানবতার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পক্ষে তো আর যাওয়ার সুযোগ নেই, ঠিক আছে? ফলে যেটা হচ্ছে কি, এটা বাংলাদেশের মানুষের কাছে, হ্যাঁ, বাংলাদেশের আপামর যে জনগণ, এটা হোক হিন্দু, হোক মুসলিম, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সবার কাছেই কি একটা নেতিবাচক বার্তা দেয় না? অবশ্যই। ফলে যেটা আপনার দেখেন এখানে যে আমি একটু আগেই কিন্তু বলেছি যে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুরা, এটা একটা চাপ ফিল করবে না? অবশ্যই, হ্যাঁ। কারণ হচ্ছে কি, একটা কটু কথা বলাও তো চাপ। এটা পৃথিবীর কোনো দেশের গভর্নমেন্ট পারবে না আইন করে এটা ঠেকাতে। এটা পাবলিক ইস্যু, পাবলিক ডিপ্লোমেসি, যেটা পাবলিক ডিপ্লোমেসি তো আপনার এটা করা যায় না, এটা তো আইন করে ঠেকানো যায় না। এখন দেখেন
এই যে পাকিস্তানের সাথে যেটা যেমন শাহবাজ শরীফের এ করছে, এটা কি? এমনিতে তো এটা পাকিস্তানের মানুষের ধর্মীয় অনুভূতিতে যেমন আঘাত করবে, পাকিস্তানের যে রাজনৈতিক ইতিহাস সেইখানেও প্রভাব পড়বে। ফলে কি হচ্ছে, আঞ্চলিক অস্থিরতা তো এমনিতেই আছে কাশ্মীর ইস্যুতে, এখন এটা কি? আমি তো সেটাই বলছিলাম এটা দাদা, একটা নতুন মাত্রা যোগ করছে। আমি আপনাকে বলি বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রের সাথে মানে যতটা না হবে পাকিস্তানের সাথে কয়েকশো গুণ বেশি হবে এটা রিয়াকশন, এবং হচ্ছে। কারণ হচ্ছে এই কয়েকদিন আগেই আপনার পররাষ্ট্রমন্ত্রী ভারতের এবং ওনাদের জেনারেল ভারতের, ওনারা কিন্তু হুমকি দিয়েছে যে পাকিস্তানের মানচিত্র পৃথিবী থেকে সরিয়ে দেবে। এর কাউন্টার হিসাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং জেনারেলরাও উল্টাপাল্টা কথা বলে। এখন এইগুলোর পরে তো আরও এইগুলা পাকিস্তান, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যত না খারাপ হবে তার চেয়ে বেশি কিন্তু ভয় হচ্ছে পাকিস্তানের সাথে। যদি মাইনরিটি ডিপ্লোমেসি যদি অন্তর্ভুক্তিমূলক না হয়, যদি পক্ষপাত দুষ্ট হয়, হ্যাঁ, কিংবা রাজনৈতিক স্বার্থ নির্ভর হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা, হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় ধর্মীয় বিভাজন দেখা দিবে। কারণ হচ্ছে কি, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত, হ্যাঁ, আঞ্চলিক অবিশ্বাস, রাজনৈতিক উত্তেজনা যদি বাড়িয়ে তোলে, তাহলে দক্ষিণ এশিয়ার কোনো দেশই আসলে শান্তিতে থাকতে পারবে না। অবশ্যই না। তাহলে এগুলো করার আগে তো বারংবার ভাবা উচিত ছিল, এবং জনগণকেও, ভারতের জনগণকেও আপনার না, আমরা বিশ্বাস করি ভারত তাদের যে, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করবে, এইগুলো, হ্যাঁ, সামাজিক যে সুরক্ষার বিষয়টা আছে, হ্যাঁ, সামাজিক সুরক্ষার বিষয় নিয়ে যখন ভারত কাজ করে, তখন আশা করি যে এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো ভারত হচ্ছে কাজ করবে, এবং অলরেডি আমরা আশা করি। এবং না, অলরেডি ভারতে আমি দেখলাম কয়েকটি চ্যানেলে আপনার সাধারণ জনগণের বিরোধী করা শুরু করছে, যারা ওখানকার স্কলার, লেখক, সাংস্কৃতিক এবং মোটামুটি ভারতের বিভিন্ন যারা প্রথম শ্রেণীতে, তারা কিন্তু বিরোধ অলরেডি শুরু করেছে ফেসবুকে। বলে এখন আমি আবার একটু বলি, আচ্ছা, হ্যাঁ, তারা আবার ডিপ স্টেটের সদস্য না তো? না, এটা, হ্যাঁ, এটা যেটা আমরা ভয় পাই মার্কিন যুক্তরাষ্ট্রে। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়টা যদিও একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু সেটা হচ্ছে আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ, এবং বৃহৎ প্রতিবেশী দেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, হ্যাঁ, ধর্ম বর্ণর লোক যেমন থাকে, মানুষ বসবাস করে, তাদেরও লোকজন কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এই সামান্য ছোটোখাটো বিষয়, ওষুধের তো একটা রূপ আমরা ছোটোবেলা থেকে দেখেই আসছি। আমার প্রতিবেশী হোক, আমার বন্ধু হোক, তার পূজা মণ্ডপে যে দেখে এসেছে, একটা কমন একটা ফেস থাকে। কিন্তু আপনি এর মধ্যে যখন রাজনীতি ঢুকে দেবেন, এবং তিনটা দেশের রাষ্ট্রপ্রধানের অবয়ব, মুখের যে প্রতীক আপনি লাগাবেন, তখন তো নিশ্চয়ই এটা অন্য পর্যায়ে চলে যাবে, আভ্যন্তরীণ বিষয়ে সমস্যার সৃষ্টি হবে, আন্তর্জাতিকভাবে সৃষ্টি হবে। এবং দাদা বললেন যে ভারতে যে বিভিন্ন ধর্মের বা বিভিন্ন লোক যে দেশের বাইরে প্রবাসীতে কাজ করেন, বিভিন্ন পর্যায়ে রয়েছেন, তাদের উপরে একটা মনস্তান্ত্রিক এবং সামাজিক চাপ তৈরি হবে। তো এই বিষয়গুলো শুধু ভারতের জন্য নয়, বিভিন্ন দেশের এগুলো করার আগে আসলে অনেকবার ভাবা উচিত। এই ধরনের নেতিবাচক প্রভাব পড়লে পুরো পৃথিবীর মাইনরিটিতে কিন্তু একটা চাপে পড়ে যায়। তো আমরা চাইবো এই ধরনের সিদ্ধান্তের আগে ভাবা উচিত। আর আমাদের অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করছি। আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সে বিষয়ে কথা বলবো। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।